এই মুহূর্তে দেশে চর্চায় ককরোচ জনতা পার্টি। মাত্র 5 দিনে ফলোয়ার্স 2 কোটির বেশি। বিজেপিকেও পেছনে ফেলে দিল এই ককরোচ পার্টি। কিন্তু কারা এই জেনজি আর কি এদের আসল উদ্দেশ্য? এই মুহূর্তে দেশে চর্চায় রয়েছে ককরোচ জনতা পার্টি। সম্প্রতি দেশের ভেতরে সোশ্যাল মিডিয়ায় এমন একটা পার্টি তৈরি হয়েছে যে পার্টিটা মাত্র 5 দিনের মাথায় 2 কোটির বেশি ফলোয়ার্স পেয়ে গেছে। এমন একটা পার্টি যার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সম্প্রতি দেশের সবচেয়ে বড় জাতীয় দল বিজেপি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকেও ইনস্টাগ্রামে পিছনে ফেলে দিয়েছে। রীতিমতো ওয়েবসাইট তৈরি হয়েছে, আর এই ককরোচ জনতা পার্টির থিম ছিল ভয়েস অফ লেজি অ্যান্ড আনএমপ্লয়েড, অলস আর বেকার যুবকদের একটা পার্টি। মানে আমাদের দেশে কি চলছে? উত্তর হলো ককরোচ পার্টি চল রাহা হ্যায়। কিছু ফিগার, যেমন ইনস্টাগ্রামে বিজেপির সংখ্যা 8.7 মিলিয়ন, সেখানে ককরোচ পার্টির 15.8 মিলিয়ন পর্যন্ত এক ধাক্কায় চলে গেছে। এখন তো এটা 2 মিলিয়ন, মানে 2 কোটির কিছু বেশি। শুধু তাই নয়, এই ককরোচ জনতা পার্টিকে এখন বিরোধীদের তরফ থেকেও, সেটা সমাজবাদী পার্টি হোক বা তৃণমূলের মৌহমিত্রা হোক, তাদের সমর্থনও পাচ্ছে। হেডলাইনে এখন শুধু ককরোচ জনতা পার্টিই চলছে। ককরোচ জনতা পার্টিকে এখন দেশে বেকারদের আওয়াজ আর জেনজিদের আন্দোলন হিসেবে দেখা হচ্ছে। কিন্তু মাত্র 5 দিনে এটা কি করে সম্ভব হলো? কি এই ককরোচ জনতা পার্টি ইতিহাস? কি এর পুরো গল্প? কোথা থেকে এর চর্চা শুরু হলো? এর আসল প্রতিষ্ঠাতা কে আর কি তার পরিচয়? সত্যি কি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এর মধ্যে জড়িত? সত্যি কি আমাদের দেশে জেনজিদের এমন কোনো পার্টি তৈরি হয়ে গেছে যা আমাদের দেশে এমন একটা আন্দোলন খাড়া করতে পারে যা আগামী দিনে বেকার যুবকদের আওয়াজ হয়ে উঠবে? এই জেনজিরা কারা আর কোথা থেকে এলো? এরা সবাই কি ভারতের? বড় রহস্য এখানেই আছে। চলুন শুরু করা যাক। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের দেশে বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মানে সিজেআই হলেন সূর্যকান্ত। সূর্যকান্ত সম্প্রতি বেকারত্ব নিয়ে মন্তব্য করতে গিয়ে যুবকদের আরশোলা বা ককরোচদের সঙ্গে তুলনা করে বসেছিলেন। তিনি একটি মামলার শুনানি চলাকালীন বলে দিয়েছিলেন যে কিছু বেকার যুবক আরশোলার মতো হয়, যারা পরে মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে সিস্টেমের উপর হামলা করে। সিজেআই সূর্যকান্তের দেওয়া এই বয়ানে এমন দুটো শব্দ ছিল যা মানুষকে এক প্রকার উস্কানি দিয়ে গেছে। তাহলে কি উস্কানো হচ্ছে? কাকে উস্কানো হচ্ছে? বেকার যুবকদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার এটা বলা যে আপনারা হলেন আরশোলা। সারা দেশে বেকার আর বেকারত্ব নিয়ে ট্রোল করা শুরু হয়ে গেল। ব্যাপারটা সেরকমই, যেমন একবার প্রধানমন্ত্রী বলেছিলেন আমি চৌকিদার, তো মানুষ আমিও চৌকিদার বা চৌকিদার চোর বলে সোশ্যাল মিডিয়ায় একটা বড় মোমেন্টাম তৈরি করে দিয়েছিল। ঠিক সেরকমই এখন এই শব্দটা যে বেকাররা হলো আরশোলা। সিজেআই এর করা এই মন্তব্য বহু মানুষের গায়ে লেগেছে। সিজেআই এর এই বয়ানটা যেমনই সামনে এলো, এটা নিয়ে সোশ্যাল মিডিয়া আর ইন্টারন্যাশনাল মিডিয়ায় জোরদার চর্চা শুরু হয়ে গেল। এর কারণ খুঁজতে গিয়ে জানা গেল যে সিজেআই কোনো এক আইনজীবীর একটা মামলার শুনানি করছিলেন। মামলাটা ছিল যে একজন আইনজীবী নিজেকে সিনিয়র অ্যাডভোকেট বলাতে চান। সে যখন নিজের মামলা নিয়ে কোর্টে পৌঁছায়, তখন কোর্টে সিজেআই তার উপর রাগ প্রকাশ করে বলেন যেটা যোগ্যতা, লড়ে নেওয়া যায় না, এটা সম্মান, এটা দেওয়া হয়। এইসব নিয়ে সিজেআই ওই ব্যক্তিকে একটা কটাক্ষ করলেন। সেই কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় চলে আসে এবং এই মামলার পর আলোচনাটা উকিলের ওপর থেকে সরে গিয়ে চলে গেল আরশোলার ওপরে। ওনার দেওয়া বয়ানটাকে মিডিয়া ধরে যখন আরশোলা তকমা দিয়ে ট্রোল করা শুরু করলো, তখন সোশ্যাল মিডিয়ায় আসতে শুরু করলো। তখন সিজেআই বললেন যে আমার বয়ানটা ভুলভাবে নেওয়া হয়েছে। তিনি নিজের বয়ানের সপক্ষে মন্তব্য করলেন যে আমার ওরাল অবজারভেশনকে মিসকোট করা হয়েছে। আবারও বলছি, বিচার ব্যবস্থা যার বয়ানের প্রতিটা শব্দ থেকে উত্তর তৈরি হয়, প্রতিটা শব্দে ন্যায় লেখা হয়, তাদের একটা শব্দে জীবন মরণের ফয়সালা হয়। তারা এমন ভুল শব্দ বলবেন কেন? হয়তো সিজেআই সাহেব এখানে ভুলে গেছেন যে তার জন্য এই ধৃষ্টতা অ্যালাউড ছিল না। আমার আপনার মতো সাধারণ নাগরিকদের শব্দের ভুল ক্ষমা করা যায়, কিন্তু ন্যায়ের ভাষায় শব্দের ভুলের অনেক বড় দাম চোকাতে হয়। এরপর টুইটারে একটা পার্টির রেজিস্টার হয় CJP 2029 নামে। যদিও এই ককরোচ জনতা পার্টির হ্যান্ডেলটাকে উড়িয়ে দেওয়া হয়েছে, পরে আবার সে ফিরে আসে আর এখানে টুইট আসে, সেটা হলো আমিও আরশোলা।
এটা ঠিক তেমনই ছিল যেমন আমিও চৌকিদার, চৌকিদার চোর ছিল, ঠিক সেভাবে আমিও বেকার। এই ধরনের একটা ট্রেন্ড সারা সোশ্যাল মিডিয়ায় চলতে শুরু করে। এরপর শুরু হলো সোশ্যাল ট্রেন্ডিং অ্যান্ড ট্রোলিং। কি ছবি আসতে থাকলো? আই এম ককরোচ, ইউ আর এ ককরোচ, উই আর ককরোচ। যুবকদের সাথে এই ধরনের ছবি বের হতে শুরু করলো। এআই দিয়ে তৈরি এরকম কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করলো। ককরোচ জনতা পার্টির নামে সোশ্যাল মিডিয়ায় একটা পার্টি তৈরি হতে দেখা গেল, যাতে লেখা ছিল ক্লিন টুডে বেটার টুমরো। এই পার্টিটা যেমন যেমন এগোতে থাকলো, অর্থাৎ এই হ্যান্ডেলটা যেমন যেমন নিজেদের রিচ বাড়াতে শুরু করলো, পাবলিকের সামনে একটা ওয়েবসাইটও তৈরি হয়ে বেরিয়ে এলো, যা নিজেদের ভয়েস অফ লেজি অ্যান্ড এমপ্লয়েড বলে দাবি করলো। এই ওয়েবসাইটে প্রপারভাবে জয়েন দ্য পার্টির লোগো লাগানো হলো। রীতিমতো এখানে ভিশন লেখা হলো। ভিশন সরকারের উপর কটাক্ষ ছিল। কটাক্ষটা হলো, আমরা এখানে পিএম কেয়ারের মতো কোনো ফান্ড তৈরি করছি না। তাহলে আমরা কেন এসছি এখানে? এর উদ্দেশ্য হলো আমরা মানুষকে জানাতে চাই, আপনারা এই মুহূর্তে এখন যত মানুষ আছেন যারা বিল্ড আ পার্টি অফ ইয়ং পিপল হু কিপ গেটিং লেজি অ্যান্ড ক্রনিক্যাল অনলাইন অ্যান্ড মোস্ট রিসেন্টলি ককরোচেস। আপনিও যদি বেকার হন, আপনাদের আরশোলা বলা হয়, তাহলে এখানে জয়েন করুন। এক ধরনের রাজনৈতিক আন্দোলনের নাম হিসেবে ককরোচ জনতা পার্টি চলতে থাকলো। কোনো রাজনৈতিক দল যেমন নিজেদের ইস্তেহার বের করে, ককরোচ জনতা পার্টিও ঠিক তেমনই 5টা বড় ইস্তেহার বের করে দিল, নির্বাচনী ইস্তেহারের মতো আর কি। প্রথমটা হলো, সিজেপি ক্ষমতায় এলেই কোনো চিফ জাস্টিস অবসরের পর রাজ্যসভা সিট পাবে না। অনেক সময় বিচার ব্যবস্থার মধ্যে বিচারকরা এই জন্যই সরকারের পক্ষে রায় দেন, যাতে অবসর নেওয়ার পরে তারা রাজ্যসভার একটা সিট পেয়ে যান। নাম্বার 2, সিইসি চিফ ইলেকশন কমিশনারকে ইউএপি এর আওতায় গ্রেপ্তার করা হবে। যিনি সিইসি তাকে ইউএপিএ অ্যারেস্ট করা হোক। নাম্বার 3, মহিলাদের 50% সংরক্ষণ দেওয়া হোক। নাম্বার 4, আম্বানি আদানির যত নিউজ চ্যানেল আছে সেগুলোকে বন্ধ করা হোক, তাদের লাইসেন্স বাতিল করা হোক। তার সাথে গদি মিডিয়া যেসব অ্যাকাউন্ট আছে তাদের অ্যাঙ্কারদের অ্যাকাউন্টগুলো চেক করা হোক। নাম্বার 5, এই দেশে যেসব এমপি এমএলএ এক পার্টি থেকে অন্য পার্টিতে চলে যান তাদের নির্বাচনের লড়া থেকে আটকানো হোক। সম্প্রতি টাটকা আম আদমি পার্টি থেকে লোকজন বেরিয়ে বিজেপিতে যোগ দিয়েছে। যাই হোক, এর সাথে এই পার্টি জয়েন করার জন্য গুগল ফর্ম বের করলো যে আসুন এই পার্টিতে জয়েন করুন। এই পুরো কাজটার পেছনে আসলে মাথাটা কোন ব্যক্তির ছিল? অভিজিৎ দীপকে, যিনি ঔরঙ্গাবাদ সম্ভাজিনগরের বাসিন্দা। আমেরিকার বোস্টন ইউনিভার্সিটি থেকে পিআরএ মাস্টার্স করে ফিরেছেন, এবং তিনি যখন সিজেআইয়ের কমেন্টটা দেখেন তারপরেই এই ধরনের পার্টি আনার কথা ভাবেন। এটা মাথায় রেখেই উনি এটাকে জেনজি এক্সপ্রেশন বলে আখ্যা দিলেন। এতটাই ক্রেজি হয়ে গেল যে ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আরশোলার মুখ লাগিয়ে জনতাকে সম্বোধন করে ভিডিও আপলোড করা শুরু হলো। ককরোচ জনতা পার্টি স্টিকার আসতে শুরু করলো। মাত্র 5 দিনের মধ্যে এই পার্টি নিজের পরিচিতি তৈরি করতে শুরু করে দিল। এতে গেল ককরোচের একটা দিক, বা ককরোচটাকে একটু উল্টে দেখা যাক এর ভিতরে কি চলছে। প্রশ্নটা হলো যে এরা কাদের সমর্থন পেল? কারণ শুধু কি বেকাররাই ছিল, নাকি এর পিছনে অন্য কেউ ছিল? কীর্তি আজাদ মহুয়া মিত্রের সমর্থন তো পেলেনি, তার সাথে অখিলেশ যাদব তো বলেই দিলেন যে এবার বিজেপি বনাম সিজেপি হবে, অর্থাৎ ককরোচ জনতা পার্টি হবে। এই বিষয়টিকে বা ককরোচ জনতা পার্টিকে এমনভাবে নেওয়া শুরু হলো যেন যুবকরা নিজেদের রাগ দেখানোর জন্য একটা পার্টি বানিয়ে ফেলছে, আর এটা পুরোপুরি বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গেছে। এবার অভিজিৎ দীপকের ব্যাকগ্রাউন্ড দেখি। সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনিংয়ে অভিজিৎ দীপকে অনেক আগে থেকেই সক্রিয় একজন ব্যক্তি। উনি কি ছিলেন? অভিজিৎ দীপকে আপের ন্যাশনাল সোশ্যাল মিডিয়া কোঅর্ডিনেটর ছিলেন। আম আদমি পার্টিতে যিনি 2018 সাল থেকে ডিরেক্টর অফ কমিউনিকেশনে কাজ সামলাচ্ছিলেন। কমিউনিকেশন ফেলো হিসেবে চিফ মিনিস্টার অফিসে 2019 থেকে 2021 পর্যন্ত কাজ করেছেন। কমিউনিকেশন অ্যাডভাইজার হিসেবে তিনি 2021 থেকে 24 সাল পর্যন্ত দিল্লি সরকারের আন্ডারে কাজ করে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ার বড় নেটওয়ার্ক সামলানো এই ব্যক্তি আম আদমি পার্টির হয়ে আগে থেকেই কাজ করে আসছেন। সোশ্যাল মিডিয়ায় ওনার যে পরিচিতি সেটা হলো অরবিন্দ কেজরিওয়ালের সোশ্যাল মিডিয়া ভলেন্টিয়ার হিসেবে।
আর এই সব কিছুর সাথে একটা নির্দিষ্ট পার্টির এজেন্ডার সাথে জুড়ে যাচ্ছে। সেটা কিভাবে? অরবিন্দ কেজরিওয়ালের তরফ থেকে কয়েকদিন আগে দেশে জেনজিদের একটা ডাক দেওয়া হয়েছিল। আমার দেশে জেনজি কি নেপাল আর বাংলাদেশের মতো রাস্তায় নেমে আমাদের মন্ত্রীদের জেলে পাঠাতে পারে না? জেনজি কি বাইরে আসতে চায় না? জেনজির নামে উনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন, আর তার দুদিনের মধ্যে এই পার্টি তৈরি হয়ে সামনে চলে এলো। কাকতালি ব্যাপার হলো, এবার সিজেআই নিজের নামের পাশে আরশোলা লিখে দিলেন। মানে সিজের বলা আরশোলা শব্দটা শিরোনামে চলে এলো। না হলে এই চিত্রনাট্যটা আগে থেকেই লেখা হয়ে গেছিল, হয়তো আরশোলা শব্দটা আসতো না, অন্য কোনো শব্দ আসতো। কিন্তু মোটের ওপর ককরোচ জনতা পার্টিকে আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এন্ডোর্স করার কারণেই এত বেশি চর্চায় রাখা হচ্ছে। ককরোচ জনতার চ্যানেলটাকে যারা ফলো করছে তার মধ্যে অনেক পাকিস্তানি, বাংলাদেশি আর তুরস্কের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে। শুধু তাই নয়, এমন প্রচুর ফলোয়ার্স কেনা হয়েছে যেগুলো আসলে এআই বট, অর্থাৎ বটের মাধ্যমে ভুয়ো উপায়ে অ্যাকাউন্টের ফলোয়ার্স বাড়ানো হয়েছে। অ্যাকাউন্টে ফলোয়ার্স যে বাড়ানো হয়েছে, এর পিছনে যুক্তি হলো এখানে প্রচুর লোক অন্যান্য দেশের আর কিছু হ্যান্ডেল যারা এদের ফলো করছে, মাত্র একজন বা একেবারে সদ্য তৈরি হওয়া হ্যান্ডেল, এই ধরনের ফলোয়ার্স সব থেকে বেশি। এই পুরো মোমেন্টামটাই নাকি ফলোয়ার্স কিনে এনে বাড়ানো হচ্ছে। সম্প্রতি রাঘব চাড্ডার ওপরেও এমন অভিযোগ উঠেছিল যে তিনি ফলোয়ার্স কিনেছেন। ভুয়ো ফলোয়ার্স বাড়ানোর এই প্রক্রিয়াটা খুব দ্রুত চলছে, এখানেও নাকি এমন কাজই হচ্ছে। চ্যানেল ঘেটে পাওয়া তথ্য বলছে এই অ্যাকাউন্টের ফলোয়ার্সদের 49% পাকিস্তানের, 20%-এর উপর বাংলাদেশের, আর বেশ কিছুটা টার্কি এবং অন্যান্য সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিজের। ভারত থেকে মাত্র 9% ফলোয়ার্স। ফলে বুঝতেই পারছেন খেলাটা কোথায় হয়েছে, কতটা বিশ্বাসযোগ্য। এইসব দেশের ক্ষতিকারক ককরোচের কি করা উচিত সেটা আপনারা বলবেন। এই যে ঘটনা ঘটলো তার জন্য সঠিক অর্থে দায়ী কে ছিল? প্রথমত, আজকের বেকারদের আশলার সাথে তুলনা করাটা নিশ্চিতভাবেই একটা অসম্মানের বিষয়, এবং একটা উঁচু তলায় বসে থাকা মানুষের মুখে এই কথা জাস্ট মানায় না। দেশে বেকারত্ব আছে, এবার সরকারের সেই সব পদক্ষেপ নেওয়া উচিত যাতে দেশের দায়বদ্ধতা, মানে দেশের বেকারদের বেকারত্বকে জবাব দেওয়া যায়। পাশাপাশি বিরোধী দল যারা পুরোপুরি ককরোচ জনতা পার্টির ছত্রছায়ায় এই আন্দোলনে সামিল হয়ে গেছে, যে চলো ঠিক আছে, অন্তত এই অজুহাতে আমরা চর্চায় তো থাকবো। দলগুলোর পারস্পরিক এই শত্রুতার মাঝে বিরোধীরাও নিজেদের দায়িত্ব কোথাও না কোথাও ভুলে গেছে। ইন্ডিয়া জোটের নামে তৈরি একটা জোট, যারা লোকসভায় এনডিএ সরকারকে টেক্কা দেওয়ার জন্য একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তারা নিজেদের সুবিধা অনুযায়ী একে একে বেরিয়ে গেছে। সেটা আম আদমি পার্টির বেরিয়ে যাওয়া হোক বা বাংলার তৃণমূল কংগ্রেসের বেরিয়ে যাওয়া হোক, আর বিপদে পড়লেই তারা বলে আমরা ইন্ডি জোট, আমরা ইন্ডি জোট। এখন কংগ্রেস ও ডিএমকের মধ্যে ফাটলটাও বড় বেশি হয়ে দেখা গেছে। অর্থাৎ বিরোধীরা যখন নিজেই সুযোগ সন্ধানী হয়ে ওঠে, তখন কোথাও না কোথাও দেশের বেকার যুবকরা নিজেদের মধ্যে নেতৃত্বের একটা অভাব অনুভব করে। খুব স্বাভাবিক সেটা। আপনারা এটাকে কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন, কারণ গণতন্ত্রে আপনাদের ভোটই দায়িত্বের সাথে স্বীকার করে যে সরকার কিভাবে চলবে, কার দায়িত্বে থাকবে, দেশের মধ্যে কিভাবে দায়িত্ব পালন করার মতো সরকার তৈরি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।